তুই এখনই আমাকে সবার সামনে জড়িয়ে ধরে কিস করে বলবি তুই শুধু আমায় ভালোবাসিস আর আমাকে বাদে অন্য কাউকে বিয়ে করবি না। এতক্ষণ আরুষ ভাইয়ার থেকে নিজেকে ছুটাতে ব্যস্ত হলেও এই কথা শোনার পর আমি স্তব্ধ হয়ে যাই। কি বলছে কি ভাইয়া এসব? কিছুক্ষণ চুপ থেকে বলি, তুমি পাগল হয়ে গেছো আরুষ ভাইয়া? কি যাতা বলছো? 1 সপ্তাহ পর আমার বিয়ে, আর তুমি বলছো এখন আমি বাড়ির সবাইকে গিয়ে বলবো আমি তোমায় ভালোবাসি? এটা কোনো দিনও সম্ভব না। সম্ভব কিনা তা আমি তোকে বুঝতে বলিনি তো। আর কি সম্ভব না শুনি? তোমার আমার বিয়ে, আমি এখন অন্য একজনের বউ হতে চলেছি, এই দেখো তার প্রমাণ। বাঁ হাতের অনামিকা আঙ্গুলের আংটি সামনে তুলে ধরে আরুষ তা দেখে একটানে আংটি খুলে ছুঁড়ে মারে আর সায়রার বাহু দুটি চেপে ধরে বলে, নেই, তোর প্রমাণ আমি মুছে দিলাম। এখন তো কোনো প্রমাণ নেই যে তুই অন্য কারো। এখন চল, সবার সামনে আমাকে কিস করে বলবি তুই আমায় ভালোবাসিস। আমি পারবো না। আরুষ এইবার সায়রার চুলের মুঠি শক্ত করে ধরে নিজের আরও কাছে নিয়ে আসে। সায়রা ব্যথায় আহ করে কুকিয়ে ওঠে। আরুষ চিৎকার করে রেগে বলতে লাগে, ভেবেছিলাম তুই সব কিছু মেনে নিবি, নিজের অপরাধটা স্বীকার করবি, নতুন করে সব শুরু করবি পুরনো সব ভুলে। কিন্তু না, তুই তো রোহানকে বিয়ে করার জন্য অস্থির হয়ে পড়েছিস। আমি তোকে কখনো অন্য কারো হতে দেব না, বুঝেছিস? তুই শুধু আমার হয়ে থাকবি। তোর সঙ্গে যা করার সব আমি করব। তোকে কষ্ট দেব, তোকে শাস্তি দেব, তোকে ভালো। আরও কিছু বলতে পারল না, চুপ হয়ে যায়। কেননা এর পরেরটা সে বলতে পারবে না। আরুষ ভাই প্লিজ এমন করো না, দোহাই লাগে তোমায়। বাসায় এখন অনেক মেহমান, কাল পরশু এর মধ্যে সবাই চলে আসবে। চারিদিকে সবাই নানান কথা বলবে, আব্বু আম্মুকে কটু কথা শোনাবে। প্লিজ ভাইয়া একটু বোঝার চেষ্টা করো। তা তোর আগে ভাবা উচিত ছিল। আমার সঙ্গে অমন না করলে আজ পরিস্থিতি হয়তো অন্যরকম হতো। তুই আজ আমার হতি, আমার নামে নিজেকে রাঙাতি তুই। কিন্তু যাই হোক, সেভাবে না হোক, এভাবেই তোকে আমার হতে হবে। আর কি বলছিস? খালার খালুকে নিচু হতে হবে। তাহলে তুই কান খুলে শুনে রাখ, যদি তুই এখন সবার সামনে আমাকে ভালোবাসার কথা না বলিস, তাহলে বিয়ের দিন সকলের সামনে তোর আর আমার একাকিত্বের ছবিগুলো আরেকটু এডিট করে সকলের সামনে প্রদর্শন করব। সেটা নিশ্চয়ই ভালো হবে না? এখন তুই নিজেই ভাব, বিয়ের দিন তামাশা করে নিজের মা বাবার সম্মান মাটিতে মিশে আমার হবি, নাকি কিছু মানুষের কথা শুনে আমার হবি? দুভাবেই তোকে আমারই হতে হবে। সো ইউ হ্যাভ নো চয়েস লেফট এক্সপেক্ট বিং মাই। আমি পারবো না তোমার হতে, পারবো না তোমায় বিয়ে করতে। কেন করছো এমন? কেন রে? কেন তুই আমাকে বিয়ে করতে পারবি না? আমার টাকা কম বলে? তাহলে শুনে রাখ, তোর জামাইয়ের চেয়ে বেশি টাকা এখন আমার। তুই চিন্তাও করতে পারবি না এই 1 বছরে ঠিক কতটা টাকা আমি উপার্জন করেছি। আজ আমি সবার ওপরে একটা মাল্টিন্যাশনাল কোম্পানির মালিক। এখন আমার কাছে গাড়ি বাড়ি সব আছে। তোর টাকার টেনশন তুই ছেড়ে দে, ওকে? আর রইল এমন কেন করছি তা তুই ভালো করে জানিস। আমি কেন এমন করছি? এখন চুপচাপ বাইরে চল, আমি যা যা বলেছি ঠিক সেটাই করবি, বাকিটা আমি সামলে নেব। পারবো না আমি, আমার দ্বারা এইসব হবে না। পারতে তো হবেই তোকে। আর যদি তুই আমার কথা না শুনিস, তাহলে তোর বাবা মার সম্মান আমি ধুলায় মিশিয়ে দেব। এমন হাল করব যে তারা আর কোনোদিন মাথা উঁচু করে চলতে পারবে না। তাদের মুখে চুন কালি মাখানো হবে, রাস্তায় এনে দেবো তাদের। তুই ভালো করে জানিস আবার জেদ সম্পর্কে। আমি যা বলি তাই করে দেখাই। আর আমি যতটুকু জানি, খালুর হার্টের প্রবলেম আছে আর খালার বিপির। বুঝতে পারছিস কি হতে পারে? এইসব হওয়ার পর হয়তো তাদের লাইন এমনই কেটে যেতে পারে। তুই বল, তুই কি চাচ্ছিস হোক? বল বল। প্লিজ না, তুমি এমন কিছু করবে না, তোমার পায়ে পড়ি, এমন করো না। তাহলে চুপচাপ রাজি হয়ে যা। আমি চুপ হয়ে আছি, কি করব বুঝতে পারছি না। একদিকে বাবা মার সম্মান, আরেকদিকে থাক নাই বা বললাম। আমাকে চুপ থাকতে দেখে আরুষ ভাইয়া বলে উঠল, যা, তোর জন্য আরেকটু সহজ করে দিচ্ছি। আফটার অল তুই আমার ভালোবাসা বলে কথা। সবার সামনে আমাকে কেস না করলেও চলবে, শুধু জড়িয়ে ধরে বললেই হবে যে তুই আমাকে ভালোবাসিস আর আমাকে বিয়ে করবি। কি বলবি তো নাকি? তুমি যা বলবে আমি তা করতে রাজি। গুড, চল তাহলে
শুভ কাজে দেরি করতে নেই। এই বলে আরুষ ভাই আমায় টেনে বাইরে নিয়ে আসে। যেখানে সবাই বসে গল্প করছিল সেখানে আমার মা বাবা, আরুষ ভাইয়ের মা বাবা, আমার দাদা দাদু, ফুপা ফুপি, চাচা চাচি, মামা মামি সকলেই উপস্থিত। আরুষ ভাই টেনে আমায় সবার সামনে আনে। সবার দৃষ্টি এখন আমাদের দুইজনের দিকে। আরুষ ভাই আমায় ইশারা করছে যে তাকে জড়িয়ে ধরতে। তা দেখে আমার ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আর আমি বাধ্য হয়ে তাকে জড়িয়ে ধরে বলি, ভালোবাসি তোমায় আরুষ, ভালোবাসি। আমি শুধু তোমায় বিয়ে করতে চাই, আর কাউকে না। সবাই আমাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখনই আমার মা এসে আমায় আলাদা করে বলে, কি হচ্ছে এসব সায়রা? তুই আরশুকে জড়িয়ে এসব বলছিস? আমি সত্যি বলছি মা, আমি আরুষকে ভালোবাসি আর আরুষও আমায় ভালোবাসে। আর আমরা দুইজনে একে অপরকে বিয়ে করতে চাই। ঠাস, তুই পাগল হয়ে গেছিস? কি চাতা বলছিস? 1 সপ্তাহ পর তোর বিয়ে রুহানের সাথে, আর তুই এখন বলছিস এই কথা? সায়রা কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখন ওসমান সাহেব সামনে এসে বলে, মা, তুই কি বলছিস এসব? সত্যি বলছি বাবা, আমি আরুষ ভাইকে অনেক বেশি ভালোবাসি। ওকে ছাড়া আমি থাকতে পারবো না। কিসের ভালোবাসা? খালাতো ভাই বোনের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক হতে পারে না। একদম ঠিক। আর- আর তোর মধ্যে কি লাজ শরম বলতে কিছুই নাই নাকি? নিজের বাবা মার সামনে নিজের ভাইকে ভালোবাসার কথা বলতে তোর একটু লজ্জা শরম করছে না? রুহানের সাথে তোর কয়দিন পর বিয়ে, আর এই সময় তোর এইসব বলতে লজ্জা করছে না? আহা, চুপ করো তো। মা, তুই কি সত্যি আরুষকে ভালোবাসিস? হুম। মাথা নিচু করে বলে। আরুষ কি তোকে ভালোবাসে? আরুষের দিকে তাকিয়ে আরুষ বুঝতে পেরে বলে, আমিও সায়রাকে অনেক বেশি ভালোবাসি। কবে থেকে? 4 বছর থেকে। মাথা নিচু করে বলে। আমাদের আদরে এমন সুযোগ নিবি আমরা কল্পনাও করতে পারিনি। আমার গর্ব ছেলে তুই, আমার অহংকার ছেলে তুই। আজ আমার অহংকার ভেঙে চুরমার হয়ে গেল। সরি মা। হ্যাঁ সরি। খুন করার পর সরি বললে সব ঠিক হয়ে যায় নাকি? বাপ রে বাপ, কি যুগ আইলো! ওই তোর নিজের খালাতো ভাই, এর সাথে প্রেম করতে শরম লাগে নাই? দেখো দাদি, তোমার যা বলার আমাকে বলো, সায়রাকে না। ওর এখানে কোনো দোষ নেই। সাহস তো কম না, আমার মুখের উপর কথা কস যে নিজের খালাতো বোন, এর সাথে ফষ্টি নষ্টি করতে লজ্জা লাগে না? আহা মা, চুপ করো তো। আমারই তো চুপ করাবি খালি। তোকে এই দিন দেখানোর জন্য বড় করছিলাম। সায়রা কিছু না বলে চুপচাপ চোখের পানি ফেলতে থাকে। নিজের মেয়ের চোখের পানি দেখে ওসমান সাহেবের ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তারপর বলে, আগে বললি না কেন? ভয়ে বাবা যদি রাজি না হও, কিন্তু এখন যদি না বলি তাহলে ওকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবো, আর আমি ওকে হারাতে পারবো না। তাহলে এই বিয়ের জন্য রাজি হলি কেন? আমি কিছু বলতে যাব তার আগেই আরুষ ভাই বলে ওঠে, রাগের মাথায় রাজি হয় খালা? তুমি তো জানোই আমি 1 বছরের জন্য বাইরে গিয়েছিলাম, ইউরোপে কাজের জন্য। সেখানে গিয়ে আমি সায়রার সাথে ঠিকমতো কথা বলতে পারতাম না, ওর খোঁজ খবর নিতে পারতাম না, আর মাঝে এত ব্যস্ত হয়ে পড়ে যে ওকে টাইম দিতে পারিনি। এর জন্য সে জিদে আমার সাথে সম্পর্কটা ছিন্ন করে আর বিয়েতে রাজি হয়ে যায়। ভাগ্যে যে আমি ঠিক টাইমে বাংলাদেশে আসি আর এইসব জানি, তখন আমি ওকে বোঝাই, আর ও সেটা বুঝতে পারে যে ও কত বড় ভুল করে ফেলেছে। আর এখনো সময় ছিল, তাই এভাবেই আমাদের ব্যাপারটা তুলে ধরলাম। তা না হলে আরও দেরি হয়ে যেত। দেরি তো করেই ফেলেছ। এসব যদি আমাদের আগে জানাতে এসব কিছু হতো না। সরি, কিন্তু আমরা দুইজন একজন আরেকজনকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ, তুমি তো বোঝো এই বিয়ে হলে কেউ খুশি হবে না। আরুষ, তুই বাবা আমায় বলতি, আমি আগে থেকে সব ঠিক করে রাখতাম। তুই এখন এমন সময় এসব বলছিস যে কিছু করার নেই। সরি মা, আমি চেয়েছিলাম সেটেল হয়ে তারপর সবাইকে জানাতে, কিন্তু ও যে রাগে জিতে এমন করবে আমি বুঝতে পারিনি। কিন্তু এখন যদি তোমরা রাজি না হও, আমরা অন্য কোনো স্টেপ নিতে বাধ্য হব। হয়তো তোমাদের এক ভুল ডিসিশনের জন্য
আমাদের দুজনকে চিরতরে হারাতে হবে। এক নাগারে বলে শ্বাস নেয় আরুষ। রাহেলা বেগম আবার সায়রার গালে চড় দিয়ে বলেন। সায়রা গালে হাত দিয়ে নিচে তাকিয়ে আছে আর চোখের জল ফেলছে। তোকে এই জন্যই বড় করেছিলাম যে আজ এমন একটা দিন দেখাস। সব জায়গায় কার্ড দেওয়া হয়ে গিয়েছে, মেহমান সব আসতে শুরু করেছে। মানুষ বিষয়টা কিভাবে নেবে একবার ভেবেছিস? তার থেকে বড় কথা, রুহানের পরিবারকে কি জবাব দেব? মাথা ঠান্ডা কর বোন, এখন হাত থেকে কিছুই ছুটে যায়নি, তুই শান্ত হ। কিভাবে শান্ত হব আপা? ও আজ যা করেছে তাতে আমরা কিভাবে রুহানের পরিবারকে জবাব দেব? কিছু তো একটা করতে হবে, কিন্তু যাই হোক ওদের দুজনকে আলাদা করা যাবে না। তা না হলে হয়তো আমাদের সন্তানদের আমাদের হারাতে হবে। এই কথা শুনে রাহিলা বেগমের বুক মোচড় দিয়ে ওঠে। কেননা তার একমাত্র মেয়ে, যত যাই বলুক, মারুক বকুক, কিন্তু নিজের থেকেও বেশি ভালোবাসে ওকে। তুই আমায় এসব আগে না বলে ভুল করছিস। যখন তোকে আমি জিজ্ঞাসা করেছিলাম তুই কাউকে ভালোবাসিস কিনা, তখনই তোকে আমার সত্যিটা বলা উচিত ছিল। তাহলে আজ আর এই দিন দেখতে হতো না। সরি মা। সরি বলে এখন কি হবে? কিভাবে এইসব সামলাবো বল তুই? আমি দেখছি ব্যাপারটা। কি ভাই করার, যেখানে দুজন দুজনকে ভালোবাসে সেখানে তো আর কিছু করার নেই। ভাবতে দাও কি করা যায়। আর তোমরা দুজনই রুমে যাও, আমার সবার সাথে কিছু কথা আছে। আমি কিছু না বলে রুমে চলে আসি আর বালিশে মুখ গুজে কান্না করতে থাকি। চোখের পানি যেন বাঁধই মানছে না। মোবাইলে আরুষ ভাইয়ের ছবি বের করে বুকে জড়িয়ে কাঁদতে থাকি। নিজের ভালোবাসার কাছে যে আমায় এইভাবে নত হতে হবে বুঝিনি আরুষ ভাই। কিন্তু আরুষ ভাই, তুমি এরকম না করলেও পারতে। আমি যা করেছি তা তোমার ভালোর জন্যই করেছি। তোমাকে আমি নিজ থেকে দূর করতে বাধ্য ছিলাম, আর এর শাস্তি আমি তিলে তিলে পেয়েছি, আর হয়তো সারা জীবনই পেতাম। কিন্তু তুমি যা করছো তার পরিণাম কি হবে তা আমার জানা নেই। আদৌ আমরা এক হয়ে থাকতে পারবো কিনা জানি না পাবো নাকি তোমায়। এই বলে আবার কাঁদতে থাকে। এইদিকে আকাশের পানে তাকিয়ে আছে আরুষ। তাকিয়ে থাকতে থাকতে তার ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তুই সেদিন এমন না করলেও পারতি, তাহলে আজ তোর আর আমার লাইফটা এমন হতো না। কি দোষ ছিল আমার বলতো? তোর চোখে শুধু টাকারই দাম আছে, আমার ভালোবাসার কোনো দাম নেই না। টাকার সামনে আমার ভালোবাসা পায়ে ঠেলে দিলি। সে যাই হোক, তুই যা করেছিস তার শাস্তি তুই পাবি, কিন্তু তা আমার থেকে দূরে কে নয়, বরং আমার কাছে থেকে আমার হয়ে। তুই যত যাই কর, তোকে তো আমারই হতে হবে, কেননা তুই যে শুধুই আমার। তোকে তো এই আরুষের এই সায়রা হতেই হবে, আর তাও খুব শীঘ্রই। সায়রা যখন মুখ লুকিয়ে কান্না করছিল তখন রাহেলা বেগম এবং নিপা বেগম সায়রার রুমে কিছু জিনিস নিয়ে এসে বলে, যা তাড়াতাড়ি এগুলো পরে রেডি হয়ে নে। সায়রা তাদের আসার আভাস পেয়ে আগেই চোখ দুটো মুছে ফেলে আর বলে, কেন? একটু পর তোর বিয়ে। মানে কার সাথে? অবাক হয়ে আরুষের সাথে। তোদের এখনই বিয়ে দিতে হবে। অবাক হয়ে সায়রা কিছু বলতে যাবে তার আগেই রাহেলা বেগম ওকে থামিয়ে বলে, কোনো কথা না, চুপচাপ রেডি হয়ে নে। একটু পর কাজী সাহেব চলে আসবে, হাতে বেশি সময় নেই, যা তাড়াতাড়ি রেডি হয়ে নে। এই বলে তিনি আমার হাতে সব জিনিস ধরিয়ে দিয়ে চলে যায়, আর রিপা বেগম আমার মাথায় হাত বুলিয়ে চলে যায়। আমি বেকুবের মতো বসে থাকি। হঠাৎ ফোনে আলো জ্বলে উঠে। ফোন হাতে নিয়ে দেখি রুহান ফোন করেছে। আমি কিছু বুঝতে পারছি না কি করব। ফোন বাজতে বাজতে একসময় অফ হয়ে যায়, আবার ফোনটা বেজে উঠে। আমি ফোন রিসিভ করতেই যাব, এমন সময় কেউ আমার হাত থেকে ফোন নিয়ে সজোরে আছাড় মারে। আমি ভয়ে কুকড়িয়ে উঠি। সামনে তাকাতেই দেখি আরুষ ভাই রক্তিম চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে ভয়ে শুকনো গলায় কয়েকটা ঢোক গিলি। আমি কিছু বুঝে ওঠার আগেই সে আমাকে উঠিয়ে আমার হাত পিছনে মুচড়ে ধরে আর আমাকে তার সাথে পিছনের দিক থেকে নিজের সাথে মিশিয়ে নেয়। আমি ব্যথায় আহ করে উঠি। তখন সে আমার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলে,
খুব বেশি অন্যায় করে ফেলেছিস তুই সায়রা, খুব বেশি। তোর আজ এখন আমার সঙ্গে বিয়ে, আর তুই এখন ওই রুহানের সঙ্গে কথা বলার জন্য মরিয়া হয়ে উঠেছিস। এমনটা করা মোটেও উচিত হয়নি তোর। আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার শাস্তি তুই অবশ্যই পাবি। আমার বিশ্বাস ভাঙার পরিণাম তুই ঠিকই বুঝতে পারবি। তোকে নিজের করে ভয়ানক শাস্তি দেব। আরুষ ভাই আমায় আরো শক্ত করে নিজের সাথে চেপে ধরেন। সে আমার কোমর জড়িয়ে ধরে বেশ রাগ ক্ষোভ জেদ নিয়ে। আমি ব্যথায় কুকড়িয়ে উঠি, চোখ থেকে অনবরত পানি পড়েই চলেছে। তা দেখে আরুষ ভাই বলে উঠে, একদম ন্যাকামি করবি না। তোর এই চোখের পানি এখন আর আমাকে গলাতে পারবে না। খুব শখ ছিল না রোহানকে বিয়ে করার, কিন্তু তা আর হচ্ছে না। কেননা আমি তা হতে দেব না। তোকে তো আমাকেই বিয়ে করতে হবে, আর আমারই হতে হবে। কেননা তুই যে শুধুই আমার। আর আমি ভালো করেই জানি আমার জিনিস আমাকে কি করে আদায় করে নিতে হয়। কথায় আছে না, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, সো গেট রেডি বিং মাই। এই বলে আরুষ ভাই আমায় ধাক্কা দিয়ে রুমে থেকে চলে যায়। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে থাকি। আমার ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কিছুক্ষণ আগে সবাই গোল হয়ে বসে আছে, কি করবে না করবে কিচ্ছু বুঝতেছে না। আগেই কইছিলাম ছেলে মেয়ে গো এমন অবাধ মেলামেশা ভালো না। তখন তো বুঝলি না, কিছুই হয় না। তখন বলছিলাম কিছুই হয় না। এখন দেখ বড় গো কথা না শুনলে কি হয়। পান চিবুতে চিবুতে বলে, আহ মা, চুপ করো তো। এখন এসব না বলে কি করা যায় তা ভাবো। দেখেন ভাই, আমার সাইরাকে আগে থেকেই পছন্দ, তাই ওকে আমার বাড়ির বউ করতে আমার কোনো সমস্যা নেই। মেহমানদের না হয় আমরা সামলিয়ে নেব, কিন্তু রোহানের পরিবারকে কি জবাব দিব? ওরা যখন একে অপরকে ভালোবাসে সেখানে তো আমাদের কিছু করার নেই। উল্টো এখন যদি আমরা সামাইরাকে জোর করব বিয়েটা দেই, তাহলে তিনজনের জীবনটা নষ্ট হবে। এতে কেউ খুশি থাকবে না। একদম ঠিক। আমার কাছে এক বুদ্ধি আছে। আমরা ওদের এখন ঘরোয়াভাবে বিয়ে করিয়ে দিই, আর রুহানের পরিবারকে বলবো যে তারা আমাদের না জানিয়ে পালিয়ে বিয়ে করে আসছে। এখন আমাদের ওদের আপন করে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। তাই তারা যাতে সব ভুলে যায় আর এই বিয়ে ভেঙে ফেলে। হয়তো কিছু কটু কথা শোনাবে, কিন্তু পরে সব ঠিক হয়ে যাবে। আর যথা তারিখে আরুষ আর সায়রার পুনরায় বিয়ে দেওয়া হবে। এতে লোক সমাজের কথা কিছুটা কম হবে। আমার কাছেও ভালো মনে হয়। দোষ করবো পোলাপান্ডা, আর এর দায়ভার নিব বড়রা। যত সব। দাদির কথা কেউ কানে না নিয়ে সকলে নিজের কথায় ব্যস্ত হয়ে পড়ে। কেননা সময় খুবই অল্প আর কাজ অনেক বেশি, তাই সকলেই বিয়ের জন্য ব্যস্ত হয়ে পড়ে। বর্তমানে সাইরা বউ সেজে বসে আছে, পাশেই আরুষ বসা। আরুষ নীল কালারের পাঞ্জাবি পরেছে, চুলগুলো স্পাইক করা, হাতে ঘড়ি। সাদা গায়ে নীলের পাঞ্জাবিটা একদম ফুটে উঠেছে, যেন তার জন্যই এই রংটা তৈরি। বেশ লাগছে তাকে। সাইরাও কম কিসের, নীল বেনারসিতে অপরূপা লাগছে তাকে। চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, হাতে নীল রেশমি চুড়ি, গলায় হার, একপাশে খোপা করা, আর মাথায় ঘোমটা। সব মিলিয়ে তাকে আরুষের বউই লাগছে। বেশ মানিয়েছে দুজনকে একসাথে। সামনে কাজী বসে আছে। কিছুক্ষণের মধ্যেই বিয়ে পড়ানো শুরু হয়ে যায়। আরুষকে কবুল বলতে বললে সে বলে দেয়। যখন সায়রাকে কবুল বলতে বলা হয়, সায়রা কিছু না বলে চুপ হয়ে থাকে। তা দেখে সকলে বলে কবুল বলতে, কিন্তু কাজ হয় না। তখন আরুষ সায়রার কানের কাছে এসে বলে, এত ঢং না করে কবুল বলে দে, তা নাহলে আমি কি করতে পারি তা তোর ধারণার বাইরে নয় নিশ্চয়ই। অতপর আর কি, সায়রা বাধ্য হয়ে কবুল বলে দেয়। আরুষ আর সায়রার বিয়ে সম্পূর্ণ হয়। রাতের বেলা যে যার রুমে শুয়ে আছে, চারিদিকে নিস্তব্ধতা বিরাজমান। এর মধ্যে এক চাপা কান্না কণ্ঠ ভেসে আসছে কানে, আর তা আসছে সায়রার রুম থেকে। সায়রা খাটে বসে নিঃশব্দে কান্না করেই চলেছে। তার শ্বাস যেন
বন্ধ হয়ে আসছে। এক তীব্র যন্ত্রণা হচ্ছে তার মধ্যে, কেননা সামনের সোফাতে আরুষ পায়ের উপর পা তুলে একের পর এক সিগারেট খেয়েই চলেছে। তার সিগারেটের ধোঁয়ায় সায়রার দম বন্ধ হয়ে আসছে, কিন্তু তাতে আরুষের কিছুই যায় আসে না, বরং সায়রার কষ্ট যেন তার ভেতরের জ্বালার আগুনকে শান্ত করছে। সিগারেটের শেষ টান দিতে দিতে হাতের এক বোতল পানি নিয়ে আরুষ সায়রার দিকে এগিয়ে আসে। আস্তে আস্তে সায়রার মুখে একদম কাছে চলে আসে, তারপর সায়রার মুখের মধ্যে সিগারেটের ধোঁয়াগুলো ছেড়ে দেয়। সায়রা গন্ধ সহ্য করতে না পেরে কাশতে থাকে। দম বন্ধ হয়ে আসছিল, এই বুঝি দম বন্ধ হয়ে মারা যাবে। সিগারেটের গন্ধ সায়রা বরাবরই সহ্য করতে পারে না। তার উপর সিগারেটের ধোঁয়াতে সায়রার দম বন্ধ হয়ে আসে। বেশিক্ষণের মধ্যে থাকলে সায়রার শ্বাসকষ্ট হয়ে যায়, আর তা আরুষ ভালো করেই জানে। জেনে শুনে সে এমন করছে তা বুঝতে সায়রার আর বাকি রইল না। সায়রা অনবরত কেশেই চলেছে, কাশি থামার নামই নেই। তা দেখে আরুষ বলে ওঠে, হাতে থাকা পানির বোতলটা দেখিয়ে, কিরে, কষ্ট হচ্ছে বুঝি? পানি খাবি? সায়রার সাথে সাথে মাথা নাড়ায়। আর পানির বোতলটা নিতে নেই, কিন্তু নেওয়ার আগেই আরুষ তা সরিয়ে ফেলে। আরুষের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। তারপর সে বলে, তোকে পানি দিতে পারি, কিন্তু একটা শর্তে। আমি করুণ চোখে তার দিকে তাকিয়ে থাকি। কি শর্ত দিবে আল্লাহই জানে। আমি তোকে একটু পর যা যা বলবো তোকে ঠিক তাই করতে হবে। আমার কথার ওপর কোনো কথা বলতে পারবি না। কি তুই রাজি তো? রাজি না হলে কিন্তু পানি পাবি না। এইদিকে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছে। এখন যদি পানি না পাই তাহলে আমার অবস্থা কাহিল হয়ে যাবে। তাই আমি মাথা নেড়ে সায় দেই যে আমি রাজি। আরুষের মুখে বিশ্বজয়ের হাসি ফুটে ওঠে, আর সে আমায় পানির বোতল এগিয়ে দেয়। আমি পানি পেয়ে এক ঢোকে পুরো বোতল শেষ করে ফেলি। এখন কিছুটা স্বস্তি লাগছে। তা দেখে আরুষ আমাকে বলে উঠে, তাহলে শোন, তোকে কি করতে হবে। রুহানের পরিবারের সামনে আমি আর আরুষ বসে আছি। তার মধ্যে রুহানের দৃষ্টি আমাদের দিকে আটুট। শুধু রুহানের কেন, ওর পুরো পরিবারের দৃষ্টি আমাদের দুজনের উপর। আর থাকবেই বা না কেন। আরুষ আমার কোমর জড়িয়ে ধরে আমার সাথে লেগে বসে আছে। এতে আমার অস্বস্তি লাগলেও কিছু করার নেই। রুহানের পরিবারকে আগেই জানানো হয়েছে আমাদের বিয়ের কথা। যেভাবে বড়রা প্ল্যান করেছিল ঠিক সেভাবেই। তাদের মতে আমি আর আরুষ পালিয়ে গিয়ে বিয়ে করেছি। তাতে তারা বেশ রেগে যায়, কিন্তু রুহান কিছুতেই মানতে চাইছে না যে আমার বিয়ে আরুষের সাথে হয়ে গিয়েছে। সে ওই দিকে পাগলামি শুরু করে দিলে তার পরিবার বাধ্য তাকে আমাদের বাসায় নিয়ে আসে। আর এইখানে এসে দেখে আমি আর আরুষ একই রুম থেকে বের হচ্ছি। আর যখন আমাদের সামনে যাওয়া হয় তখন আরুষ আমার কোমর জড়িয়ে ধরে। রুহান তো বিশ্বাসই করতে পারছে না আমি এমন করেছি, কেননা আমি যে ওর হাতের পুতুল। তার হাতের পুতুল যে এমন এক এলাহি কাণ্ড করেছে তা সে বিশ্বাসই করতে পারছে না। এইদিকে রুহানের বাবা মা আমার বাবা মাকে ইচ্ছে মতো কটু কথা শোনাচ্ছে, আর আমার বাবা মাও তেমন কিছু বলছে না। কি বা বলবে তারা, তাদের বলার যে কিছুই নেই। রুহানের মা আমায় যা নয় তাই বলছে। শেষে যখন তিনি বলে উঠলেন, এমন দুশ্চরিত্রা মেয়ে আমি একটাও দেখিনি। নিজের বিয়ের এক সপ্তাহ আগে নিজের খালাতো ভাইয়ের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করতে পারে, সে সব করতে পারে। না জানি কত ছেলের সাথে এমন ঘুরেছে, নষ্টা মেয়ে জানি কোথাকার। আরুষ এতক্ষণ চুপ থাকলেও শেষের কথাগুলো যেন ওর গায়ে লেগে যায়। সে ভোরকে উঠে বলে, একদম বাজে কথা বলবেন না। আপনি যাকে কথা শোনাচ্ছেন সে এখন আমার স্ত্রী। সে এখন সায়রা রহমান নয়, সে এখন সায়রা আরুষ খান। সো বি পোলাইট উইথ হার। আমার স্ত্রীকে এইসব বলার কোনো অধিকার নেই আপনার। যদি বেশি কথা বলেন তাহলে আপনাদের অবস্থা কি হতে পারে আপনি তা ভাবতেও পারবেন না। ভুলে যাবেন না, আপনাদের কোম্পানির 60% শেয়ারের মালিক আমি। তাই আমি যদি চাই আমার 1 মিনিটও লাগবে না আপনাদের রাস্তায় এনে দিতে। সো পরের বার আমার স্ত্রীর সম্পর্কে কিছু বলতে গেলে
সাবধানে কথা বলবেন। আর এখন আপনারা যেতে পারেন। আপনাদের যে বিষয় জানানো ছিল তা জানানো হয়ে গেছে। ইউ ক্যান বি লিভ নাও। পায়ের ওপর পা তুলে অ্যাটিটিউড নিয়ে। এতক্ষণ আমি নিঃশব্দে কান্না করছিলাম, না চাইতেও চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। কিন্তু আরুষের কথা শোনার সাথে সাথে আমার কান্না অফ হয়ে যায়। আমি অবাক চোখে ওকে দেখতে থাকি। আমার ভিতরে এক চিল্লিক আশা ভর করছিল। মনের মধ্যেই এই কথা বারবার উকি দিচ্ছিল যে আরুষ হয়তো এখনো আমায় ভালোবাসে। এইদিকে রোহানের বাবা বুঝতে পারে এখানে কিছু বলে সে সব হারাবে, তাই সে তার স্ত্রীকে চুপ করে থাকতে বলে আর এইখান থেকে চলে যেতে চায়। রোহানের বাবা তার স্ত্রীকে বোঝায় যা হয়েছে হয়ে গেছে, এখন তাদের কিচ্ছু করার নেই। এখন তাদের যতটুকু সম্মান আছে তা নষ্ট করার মানে হয় না, তাই এখান থেকে চলে যাওয়াই বেটার। এতক্ষণ রোহান চুপচাপ বসেছিল, কিন্তু যখন তারা চলে যেতে নিবে এমন সময় রোহান বলে ওঠে, আমি সায়রার সাথে একা কিছু কথা বলতে চাই, প্লিজ কেউ মানা করবেন না, এইটা আমার রিকোয়েস্ট। কিছু প্রশ্ন উত্তর জানা আমার খুবই জরুরি। রোহানি এই কথা বলার সাথে সাথে আরুষের ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে ওঠে। সে যেন এই টাইমটারই ওয়েট করছিল, কখন রোহান এই কথাটি বলবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তুমি আরামসে কথা বলতে পারবে, কিন্তু তা আমার সামনে। বাকি কেউ আর থাকবে না। ঠিক আছে। রোহান আর কথা বাড়ালো না, কেননা সে আরুষিকে হাড়ে হাড়ে চেনে। সেই যত যাই বলুক না কেন আরুষ সাইরাকে একা তার সাথে ছাড়বে না। কি বলে আরুষ সাইরার হাত ধরে টানতে টানতে ছাদে নিয়ে যায়। পিছু পিছু রোহানও চলে আসে। ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছি আমি, আরুষ, রুহান, তিনজনের মধ্যে পিন পিন নীরবতা। কারোর মুখে কোনো কথা নেই। হঠাৎ রুহান আমার হাত ধরে বসে। আমি তো রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দেই। একবার আরুষের দিকে তাকাচ্ছি, আরেকবার রোহানের দিকে। আরুষ চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে, তা দেখে আমি কয়েক দফা ঢোক গিলি আর আস্তে করে নিজের হাত সরিয়ে নেই। তা দেখে রোহান আর চোখে আরুষের দিকে তাকিয়ে আমায় বলে, কেন করলে এমন আমার সাথে? আমি জানি তুমি সে ইচ্ছে এমন করনি। নিশ্চয়ই আরুষ তোমায় ধমকিয়েছে, ভয় দেখে তোমায় উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ের জন্য জোর করেছে, তাই না বলো? আমি একবার আরুষের দিকে তাকিয়ে নেই। সে আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে, তা দেখে আমি বলা শুরু করি, একদম না, আরুষ আমায় কিছু বলেনি, না আমায় ধমকিয়েছে আর না আমায় ভয় দেখিয়ে বিয়ে করেছে। আমি স্বেচ্ছায় ওকে বিয়ে করেছি, কেননা আমি ওকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আর এটাই তোমার অজানা নয়। তুমি তো নিজেই ওর হাত ছেড়ে আমার হাত ধরেছিলে, তাহলে এখন কেন মাঝপথে এসে আমার হাত ছেড়ে দিলে? সেম রিজন। আমি যে কারণে আরুষের হাত ছেড়ে তোমার হাত ধরেছিলাম, সেই একই কারণে আজ আমি আবার আরুষের হাত ধরেছি। আর এমনিও তোমার সাথে আমার জমবে না। তোমার আমার মধ্যে সেই কথাটা নেই যেটা আরুষ আর আমার মধ্যে আছে। আর এমনিও ও আমাকে তোমার থেকে বেশি হ্যাপি রাখবে। অ্যান্ড আই থিঙ্ক আরুষ ইজ বেস্ট চয়েস ফর মি, রাইট না জান? আরুষ তখন আমার কোমর জড়িয়ে ধরে, তার সাথে একবারে মিশিয়ে বলে, ইয়া রাইট জান। এই বলে আমার গালে একটা কিস করলো। কি দেখলি তো সাইরা তোকে কিভাবে ধোকা দিল? দেখা হয়ে গেলে এখন যা, আমি আমার ওয়াইফের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করব। সো ডোন্ট ডিস্টার্ব আস, ওকে? কাজ তুমি আমার সাথেও করলে? ছি, তোমার থেকে এটা আশা করিনি। তুমি আশা করলেও কি না করলেও কি, আই ডোন্ট কেয়ার। ঠিক আছে, ভালো থেকো। এই বলে রোহান চলে যায়। আর আমি চুপ করে দাঁড়িয়ে থাকি। নিজের মনের মধ্যে এক অন্যরকম ভয় কাজ করছে। না জানি এখন রুহান কি করে। ওর জন্যই আজ এত কিচ্ছু হচ্ছে। আজ ওর জন্যই আমি আরুষের থেকে দূরে। আবার না জানি সেই একই কাজ করে। আমি যখনই এইসব ভাবছিলাম তখন পাশে তাকিয়ে দেখি আরুষ মুচকি হাসছে। বাহ, ভালোই তো অ্যাক্টিং করতে পারিস। এত সুন্দর অ্যাক্টিংয়ের জন্য তোকে তো অস্কার দেওয়া উচিত। আমি ঠিক যেভাবে বলেছি তুই ঠিক সেভাবেই করেছিস। আই এম প্রাউড অফ ইউ।
সেদিন রাতে আরুষের এই শর্ত ছিল যে রুহান যখন ওর সাথে কথা বলতে যাবে তখন সে আরুষের সাথে হ্যাপি হওয়ার নাটক করবে আর বোঝাবে যে যা হয়েছে ওর স্বেচ্ছায়। আর আনভিরোকে আরুষের সাথে মিলেই ধোঁকা দিয়েছে, কেননা আরুষ আগে থেকেই জানতো রুহান সায়রার সাথে একা কথা বলতে চাইবে। তোমার শর্ত তো আমি পূরণ করেছি, রুহানের সামনে দেখিয়েছি এইসব আমার ইচ্ছায় হয়েছে, আর আমি তোমার সাথে যা করেছি সেই একই কাজ ওর সাথেও করেছি। এইবার খুশি তো? আরুষ মুচকি হেসে আমার হাতটা পেছনের দিকে মুচড়ে ধরে বলে, না, আমি খুশি না। তোর দেওয়া আঘাত আর কষ্ট আমাকে খুশি থাকতে দেয় না রে, বড্ড জ্বালায়। তো সেই ধোকার দহনে পড়ছি আমি, যা আমাকে শেষ করে দিচ্ছে। এখন থেকে তুই ওই দহনে পড়বি। তৈরি হয়ে যা আরুষের দহনে নিজেকে পোড়াতে। এই বলে আরুষ আমায় ছেড়ে চলে যায়, আর আমি তার যাওয়ার পানে তাকিয়ে থেকে নিজের হাত কসলাতে কসলাতে বলি, তোমার দহনে তো আমি অনেক আগে থেকেই পড়ছি আরুষ। তুমি কি জানো তোমার দহনে আমি আরো আগে থেকেই পুড়ে ছাই হয়ে গিয়েছি। তোমার ভালোবাসার দহনে পুড়েছি আমি, তোমার ঘৃণার দহনে পুড়েছি আমি। তুমি যতটা না কষ্ট পেয়েছো তার চেয়ে শতগুণ বেশি কষ্ট পেয়েছি আমি। তিলে তিলে শেষ হয়ে গিয়েছি। তুমি যদি আসতে আর একটু দেরি করতে তাহলে হয়তো আমায় আর পেতেই না। তুমি কেন কেউ পেত না আমায়। পাড়ি দিতাম না ফেরার দেশে। তোমার সাথে করা ভুলের শাস্তি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম, কেননা যেই জীবনে আমি তোমায় পাবো না সেখানে এই জীবন রেখে কি লাভ। আমি তোমার না হলে যে কারোরই হতে পারতাম না, কিন্তু না, আজ আমি তোমায় পেয়েছি। অনেক ভুল করেছি, আর না, তোমায় সব সত্য বলে নতুন জীবন শুরু করব। সকল ভুল বোঝাবুঝি দূর করব, তাও খুবই জলদি। দেখতে দেখতে প্রায় 1 সপ্তাহ কেটে যায়। আজ আমার আর আরুষের বিয়ে ভাবতেই মনের ভিতর এক ভালো লাগা কাজ করছে, কেননা আমার ভালোবাসার মানুষের সাথেই যে আমার বিয়ে হচ্ছে। কিন্তু আমি তাকে ভালোবাসলেও আদৌ কি সে আমায় ভালোবাসে? আদৌ কি আমি তার ভালোবাসার মানুষ আছি, নাকি ঘৃণার মানুষ হয়ে গিয়েছি জানি না। এই 1 সপ্তাহ আমি আরুষের সাথে কথা বলার আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু আরুষ আমার সাথে কথা বলতে নারাজ, খালি দূরে দূরে পালিয়ে বেড়ায়। কিন্তু আজ আমি সে আমার থেকে দূরে যেতে পারবে না। তাকে আজ পুরো সত্যিটা জানিয়েই রাখবো, আর আজকেই এক নতুন জীবনে শুরু করব। পিছনের সকল গ্লানি ভুলে ভালোবাসার মানুষটির হাত ধরে সামনে পা বাড়াবো। দুপুরবেলা বউ সেজে স্টেজে বসে আছি। আজ আমি লাল রঙের লেহেঙ্গা পরেছি, সাথে হেভি মেকআপ, সাথে ম্যাচিং অর্নামেন্টস, হাত ভর্তি লাল চুড়ি, সাইড খোপা একটা করা, তার মধ্যে কাঠগোলাপ। কাঠগোলাপ বরাবরই আরুষের পছন্দ। একবার সে বলেছিল যে আমাদের বিয়েতে যেন আমি খোপায় কাঠগোলাপ লাগাই। তাই তো আজ আমি তার ইচ্ছে আমি পূরণ করেছি। নিজেকে আজ পুরোপুরি আরুষের মেয়ের মতো সাজিয়েছি। এর মধ্যে আমার ফ্রেন্ড জান্নাত এসে আমার পাশে বসে। আমি ওকে দেখে জড়িয়ে ধরি। জান্নাতও আমায় জড়িয়ে ধরে, তারপর আমায় ছেড়ে বলে, যা তাহলে, অবশেষে তুই তোর ভালোবাসার মানুষকে পাচ্ছিস তাহলে। হ্যাঁ। কিন্তু ভাইয়াকে কি তুই সব সত্যি বলেছিস যে তুই কেন এমন করেছিলি? কেন তুই ভাইয়ার হাত ছেড়ে ওই বজ্জাত পোলা রোহানের হাত ধরেছিলি? জান্নাত হচ্ছে সায়রার বেস্ট ফ্রেন্ড, বলতে গেলে বেস্ট ফ্রেন্ড কম বোন। সায়রা আর আরুষের ব্যাপারে সে শুরু থেকেই জানে, আর ওদের মধ্যে কি হয়েছে তাও জান্নাতের অজানা নয়। সে জানে সায়রা কেন আরুষের সাথে এমন করেছিল। বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু সে শুনতে নারাজ। জানিসই তো কেমন। দেখ সায়রা, খুব দেরি হওয়ার আগে ভাইয়াকে সব বলে দে, তা না হলে পরে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আজকেই বলে দিব। তাই ভালো হবে। এর কিছুক্ষণ পরেই দেখি সবাই চেঁচিয়ে ওঠে, বর এসেছে, বর এসেছে। মা বরণডালা নিয়ে বরকে আপ্যায়ন করে। পরে তারা ভিতরে আসে। আরুষকে ধরে আমার পাশে বসানো হয়। আমি আর চোখে আরুষকে দেখছি, কেননা তাকে আজ বেশ হ্যান্ডসাম লাগছে। আরুষের পরনে লাল শেরওয়ানি, সাথে লাল চুড়িদার, মাথায় পাগড়ি, হাতে ব্র্যান্ডেড ওয়াচ, একদম সেই লাগছে।
আরুষ যখন আমার দিকে তাকায় তখন আমাদের চোখাচোখি হয়ে যায়, আর আমি সাথে সাথে মাথা নিচু করে ফেলি। এইদিকে অনেকেই কানাঘুষা করছে, অনেকটা আমার কানে এসেছে, কিন্তু আমি রিয়াক্ট করিনি, চুপচাপ বসে আছি। কিছুক্ষণের মধ্যেই কাজী বিয়ে পড়ানো শুরু করে। এইবার আমি কোনো দ্বিধাগ্রস্ত ছাড়াই কবুল বলে ফেলি। আবার আমাদের সকলের সামনে বিয়ে হয়, সকলেই বিদায় দিয়ে চলে আসি। আসার সময় মা অনেক বেশি কান্না করেছে, বাবা নিঃশব্দে নিজের চোখের জল ফেলেছিল। অনেক কষ্ট হচ্ছে তাদের ছেড়ে আসতে। গাড়িতে বসে আছি, গাড়ি চলছে আপন গতিতে। আরুষের নতুন বাসায় যাচ্ছি, যা ঢাকার বনানীতে। আগে আমাদের বাড়ি এর পাশেই থাকতো, কিন্তু আমার জন্যই আরুষ সেই বাড়ি ছেড়ে বনানীতে চলে যায়। আরুষের বাসায় আসতে আসতে প্রায় অনেক রাত হয়ে যায়। দরজার সামনে আসতেই রিপা বেগম মানে আমার খালামণি মানে আমার শাশুড়ি আমায় বরণ করে নেয়। তারপর আরুষকে বলে আমায় কোলে করে নিয়ে ঘরে ঢুকতে। এইটা নাকি এই বাড়ির নিয়ম। সে যাই হোক, আরুষ কোনো কথা না বলে আমায় কোলে উঠিয়ে নেয় আর লিভিং রুমে গিয়ে সোফায় বসিয়ে চলে যায়। আরুষের কিছু কাজিন আমায় ঘিরে বসে, তারা বিভিন্ন কথা জিজ্ঞেস করছে আর আমি হুঁ হাঁ জবাব দিচ্ছি। প্রায় বেশ কিছুক্ষণ পর আমায় আরুষের রুমে বসিয়ে দিয়ে চলে যায়। চারিদিক কাঠগোলাপ দিয়ে সাজানো, তার মধ্যে কিছু বেলি ফুলও আছে। ফুলের ঘ্রাণে চারিদিকে একদম ম ম করছে। আমার বেশ ভালোই লাগছে, এখন শুধু অপেক্ষা আরুষের আসার। রাত প্রায় 2:30। সায়রা মাথা নিচু করে বসে আছে আর মাঝে মাঝে ভীতু চোখে আরুষকে দেখছে। আরুষের চোখ অসম্ভব লাল। কিছুক্ষণ আগেই আরুষ রুমে এসেছে। সায়রার সামনে সালাম করতে গেলে আরুষ সরে আসে, আরও উঁচু গলায় বলে, আমার সামনে এসব ন্যাকামি একদম করবি না। চুপচাপ গিয়ে বেডে বসে পড়। ভুলেও যাতে কোনো আওয়াজ না হয়। যদি কোনো আওয়াজ হয় তাহলে আমি কি করব নিজেও জানি না। কিন্তু আমি ভূত দেখার মতো দাঁড়িয়ে আছি, তা দেখে আরুষ বলে উঠল, কি বলছি কানে যায় না? যা, চোখের সামনে থেকে সর। আমি আর কিছু না বলে বেডের সাইডে মাথা নিচু করে বসে থাকি। আরুষ বেডের সামনে সোফায় বসে একের পর এক ড্রিঙ্কস করে যাচ্ছে আর নিজের নেশা ভরা চোখে সায়রাকে দেখে যাচ্ছে। তার সামনে সায়রাকে বউ সাজে দেখে নেশা চড়ে যাচ্ছে তার কাছে। এই মুহূর্তে নেশা আর সায়রার নেশা বেশি জেঁকে ধরেছে। চোখ দুটো অসম্ভব লাল। সে নিজেকে বারবার কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু বারবারই নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলছে সে। অবশেষে নিজেকে আটকাতে না পেরে সায়রার কাছে চলে যায়। বেডের সামনে ফ্লোরে হাঁটু ভেঙে সায়রার মুখ দুটোর দুহাত আলতো করে ধরে তার দিকে তাকিয়ে থাকে। আরুষের চোখ যেন আজ হাজারো নেশা ভিড় করেছে। আরুষ আস্তে আস্তে নিজের মুখটা সায়রার দিকে এগোতে লাগে। সায়রা ঠোঁট দুটোর কাছে এসে পড়ে। আরুষের এমন নেশা ভরা চাহনিতে সায়রা পাগল হয়ে যাচ্ছে। আরুষের এই নেশা ভরা চাহনিতে ডুবে যেতে ইচ্ছে করছে, কিন্তু না, এখন তা করা যাবে না। তাকে আগে আরুষকে সব সত্যি জানাতে হবে। তাই সায়রা বলে ওঠে, আরুষ, তোমায় আমার কিছু কথা বলার আছে। কোনো কথা না। ইন দিস মোমেন্ট আই ওয়ান্ট টু নো ডিস্টারবেন্স। না আরুষ, তোমায় শুনতে হবে। আমি যা করেছি তা কেন করেছি তা তোমায় শুনতে হবে। রুহানের আর আমার মধ্যে কি ছিল তা তোমাকে শুনতে হবে। তা না হলে আমরা যে সামনে এগোতে পারবো না। আমাদের ভালোবাসার মধ্যে যে খাত রয়েই যাবে, খুশিভাবে জীবনযাপন করতে পারবো না। এইসব শুনেই আরুষের মুহূর্তেই ধ্যান ফিরে আসে। তার সাথে সায়রার করা প্রত্যেকটা কাজ, তার দেওয়া ধোঁকা তার মনে পড়ে যায়। সাথে সাথে আরুষের চোখ মুখ শক্ত হয়ে যায়। সে সায়রার গালে রাখা হাত দুটো আরো শক্ত করে ধরে। তারপর রাগে বলতে লাগে, তুই কি ভেবেছিস তোকে আমি ভালোবাসতে বিয়ে করেছি? মোটেও না। আমাকে দাও আঘাত, কষ্ট আর ধোঁকার প্রতিশোধ নিতে তোকে আমি বিয়ে করেছি। তুই আমার সঙ্গে যা করেছিস না, তার শাস্তি দেওয়ার জন্যই তোকে বিয়ে করেছি। তুই আমাকে তিলে তিলে শেষ করে দিয়েছিস। আমি তোকে কি করে ক্ষমা করি বলতো? কেন রে, আমার মন নিয়ে কেন খেললি তুই? কেন আমাকে এমন ভেঙে দিলি? আমার ভালোবাসার তো কোনো কমতি ছিল না।
তাহলে কেন এমন করলি তুই? রুহানকে পাওয়ার জন্য? রুহানের মধ্যে কি এমন আছে, হ্যাঁ, যা আমার নেই? শুধু টাকার অভাব ছিল, আর তো কিছু না। কিন্তু তাই বলে আমার সাথে এমন লাভ গেম খেললে, এতটা অপমান, এতটা নিচু করলে, পায়ে ঠেলে দিলে আমার ভালোবাসা। তুই যা করেছিস সব কিছুর ফল তোকে পেতে হবে, তোকে তো শাস্তি পেতেই হবে। বলেই আরুষ সায়রাকে ধাক্কা দিয়ে সরিয়ে বারান্দায় চলে যায়। সায়রা কিছু বলার সুযোগ পর্যন্ত পায় না। সায়রা বিছানায় মুখ গুজে কান্না করতে করতে বলতে লাগে, কেন শুনলে না আমার কথা? যদি শুনতে তাহলে বুঝতে পারতে আমি এমন কেন করেছি, কেন তোমায় দূরে সরিয়েছি এইভাবে। তোমাকে ভালোবাসি বলেই এমন করেছি। তুমি জানো না, তোমার থেকে বেশি ভালোবাসি আমি তোমায়। আর এই ভালোবাসার ফলই তো আমায় দিতে হয়েছিল। তোমার ভালোবাসার জন্যই যে আমি এইসব করেছি। এই সায়রা আবার কাঁদতে থাকে। এইদিকে আরুষ আকাশের পানে তাকিয়ে আছে। ওর বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। চিনচিন ব্যথা অনুভব করছে। সে সায়রার সাথে এমন ব্যবহার করতে চায়নি। তার যে বড্ড কষ্ট হয় সায়রাকে এভাবে কষ্ট পেতে দেখলে। যত যাই হোক, সায়রা তো তার ভালোবাসার মানুষ, তাই না? কিন্তু যখনই সায়রার দেওয়া ধোকার কথাগুলো মনে পড়ে যায়, তখনই ওর রাগ উঠে যায়, আর যা নয় তাই বলে দেয়। আরুষ আকাশের পানে তাকিয়ে বলে, এমন না করলে পারতি তুই। আমার ভালোবাসা নিয়ে খেলে একদম ঠিক করিসনি তুই। আমার সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা করাটা তোর একদম ঠিক হয়নি। আমার লাইফটা তুই একদম শেষ করে দিয়েছিস, ছাড়খাড় করে দিয়েছিস। রুহানের জন্য তুই আমাকে কষ্ট দিতে পারলি। কিভাবে পারলি তুই আমায় এভাবে কষ্ট দিতে? কিভাবে? আমি তো পারিনি তোকে কষ্ট দিতে। তোকে কষ্টে দেখলে আমার যে বড্ড কষ্ট হয় রে, সইতে পারি না তোর চোখের জল। কেন করলি তুই এমনটা আমার সাথে? কেন? এসব ভাবতে ভাবতে ভোরের আজানে আওয়াজ তার কানে এসে যায়। তখন আরুষের ধ্যান ভাঙে। আরুষ রুমের দিকে আগায়। সেখানে যেয়ে দেখে সায়রা কান্না করতে করতে অগোছালো হয়ে ঘুমিয়ে আছে। চোখ এখনও ভেজা ভেজা রয়েছে। পাপড়িগুলোর মধ্যে মুক্তার মতো দু এক ফোঁটা পানি চিকচিক করছে। সায়রাকে এমনভাবে দেখে তার বেশ কষ্ট হচ্ছে। বুকের ভেতরে চিনচিন ব্যথা করছে। কিন্তু সায়রার বিশ্বাসঘাতকতার পর থেকে তাকে মেনেও নিতে পারছে না। সায়রাকে বেডে ঠিকভাবে শুইয়ে দিয়ে তার মুখের কাছে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে ফিস ফিস করে বলতে লাগে, আজ যদি তুই ওসব না করতি তাহলে হয়তো আমাদের গল্পটা অন্যরকম হতো। আজকের দিনটা অন্যরকম হতো, যেখানে শুধুই থাকতো ভালোবাসা।